কারচুপি এবং ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যে ডিফারেন্স, যে পার্থক্যটা, যে কারচুপি মানে দিনের বেলা গিয়ে ভোট কেন্দ্র দখল করা, ঠিক আছে, ভোট কেন্দ্র দখল করে জাল ব্যালট বাক্স ভরা, এটা হয়নি। কিন্তু ইঞ্জিনিয়ারিং, ফলাফল ঘোষণা, ইঞ্জিনিয়ারিং। তো ডিপ স্টেট যে শুধু ফলাফল ঘোষণা ইঞ্জিনিয়ারিং করবে বিষয়টি কিন্তু সেরকম নয়। ডিপ স্টেট আরও বহু ক্ষেত্রে তাদের প্রভাব থাকে। ডিপ স্টেট মানে ছায়া রাষ্ট্র। ছায়া রাষ্ট্র যদি আপনি আরও ভালোভাবে বুঝতে চান তাহলে বুঝতে পারবেন যে ডক্টর ইউনূস কেন সাকসেসফুলি কাজ করতে পারেনি। কেন বাংলাদেশের যে ডিপ স্টেট, এটা তাকে সাকসেসফুলি কাজ করতে দেয়নি। প্রতিটা রাষ্ট্রের ডিপ স্টেট থাকে, আমেরিকারও ডিপ স্টেট আছে। তো ওই ডিপ স্টেটের সক্ষতা শুধু জনসমর্থন দিয়ে হয় না। যেটা আমি বহুবার বলেছি যে আপনাদের 16 কোটি মানুষের ভোটের মূল্য প্রথম আলোর কাছে একটা খড়ের টুকরাও নয়। এই কথাটা আপনারা আমার বহু বক্তব্য শুনেছেন। কেন বলেছি এটা? কেন প্রথম আলো হচ্ছে ডিপ স্টেটের পার্ট, ঠিক আছে। তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে ডিপ স্টেট মানে আপনারা সব 16 কোটি মানুষ ভোট দিয়ে দিলেন আর ডিপ স্টেট পরিবর্তন হয়ে গেল, এটা কিন্তু না। ডিপ স্টেট মানে বহু বাইরের এমবেসি, তাদের সাথে যোগাযোগ, দেশের মধ্যেকার অসংখ্য প্রতিষ্ঠান যেমন আর্মি, সেনাবাহিনী, ঠিক আছে, এস্টাবলিশমেন্টের মধ্যে যারা আছে, বড় বড় ব্যবসায়ী, এর মধ্যে মাফিয়ারাও থাকে, ঠিক আছে। এক কথা স্থায়ীভাবে যারা দেশের স্টেক হোল্ডার, বড় বড় শক্তিশালী প্রতিষ্ঠান, মিডিয়া হতে পারে, তো তাদের যতক্ষণ আপনি আস্থা অর্জন না করতে পারবেন বহির্বিশ্বের, সেনাবাহিনীর, দেশের অভ্যন্তরের শক্তিশালী প্রতিষ্ঠানের, ততক্ষণ 16 কোটি মানুষ ভোট দিলেও আপনি ক্ষমতায় আসতে পারবেন না। এটা গণতন্ত্রের নিয়ম, গণতন্ত্রের একটা সিস্টেম, আপনাকে আসতে দেওয়া হবে না। এই সিস্টেম, এই কাঠামো যতদিন থাকবে ততদিন এটাই ঘটবে। তাহলে আপনাকে আস্থা অর্জন করতে হবে তাদের। তো সেক্ষেত্রে এখন আপনি বলবেন যে ভাই আপনি তো শুধু হতাশ করেন গণতন্ত্রের বিষয়, তাহলে যারা গণতন্ত্রের রাজনীতি করতে চায় তাদের কি কোনো আশার জায়গা নাই? আছে। যারা গণতন্ত্রের রাজনীতি করতে যান তাদের জন্য আজকে আমি নিরেট একদম খালেস অন্তরে একটা পরামর্শ দিই। গণতন্ত্রের রাজনীতি করেন, ইসলামের নামে গণতন্ত্রের রাজনীতি করলে কোনোদিন সাকসেসফুল হতে পারবেন না। ইসলামকে শুধু দাওয়ার জায়গায় রাখেন, শুধু দাওয়াতের জায়গায় রাখেন। এবার রাজনীতি করেন, আপনি বলবেন তাহলে তো আপনি ইসলামকে রাজনীতি থেকে দূরে করে দেন। দূরে করতেছি না, আপনি তো মুসলমান। যারা বিএনপির জয়লাভ করলো তাদের মধ্যে কয়জন হিন্দু আছে? আপনি খুঁজে দেখেন, দেখি কয়জন হিন্দু আছে। জামাতের তো একজন হিন্দু ছিল। তাহলে বিএনপির যতজন বিজয় লাভ করলো তাদের 99% মুসলমান। শুধু কি মুসলমান, আমি এমন 2-1 জনকে চিনি যারা 5 ওয়াক্ত সালাত আদায়কারী, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে, মানে গণতন্ত্র বাদে অন্য আর সকল বিষয়ে সর্বোচ্চ বিশুদ্ধ আকীদা লালন করে, ঠিক আছে। এরকম অসংখ্য জনকে আমি চিনি যারা এই নির্বাচনে যারা জয়লাভ করে এসেছে বিএনপি থেকে। তাহলে আমি কি বলতেছি, আপনি গণতান্ত্রিক রাজনীতি করতে পারবেন, কিন্তু ইসলামের নামে রাজনীতি করে আপনি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না। তার 1 নম্বর পয়েন্ট আগে বলেছি, কারণ আপনি কাল্ট ফিগার তৈরি করতে পারবেন না, সকল ইসলামপন্থীকে একত্রিত করতে পারবেন না। 2 নম্বর পয়েন্ট বলেছি, আপনি কখনো ডিপ স্টেটের আস্থা অর্জন করতে পারবেন না। ফলত ইসলামের নামে রাজনীতি করে, মানে গণতান্ত্রিক রাজনীতি করে আপনি কখনো ইসলামের নামে ক্ষমতায় যেতে পারবেন না। এটা ফুল স্টপ। তাহলে আপনি তো মুসলমান, আপনি রাজনীতি করতে পারেন। আপনি জাস্ট ইসলামের আদর্শকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করবেন। এই গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে থেকে যতটুকু রাষ্ট্রের উপকার করা যায়, যতটুকু ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা যায়, ততটুকু প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবেন। সেই রাজনীতি আপনি করবেন। যেমন অনেকেই আওয়ামী লীগের তুলনায় বিএনপিকে ভালো মনে করতেন, যে তারা হয়তো ইসলাম পন্থাকে ধারণ করে, তথা একজন মুসলিম এর যে আদর্শ সেটিকে ধারণ করে, তারা টুকটাক ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে তারা রাজনীতি করে। যে রাজনীতি আপনারা এরদোগানের দেখতেছেন, যেই রাজনীতি আপনারা ইমরান খানের দেখতেছেন, যেই রাজনীতি আপনারা মালয়েশিয়াতে দেখতেছেন, এগুলো পূর্ণাঙ্গ ইসলামী রাজনীতি নয়তো। এগুলোকে আপনি একটাকেও পূর্ণাঙ্গ ইসলামী রাজনীতি বলতে পারবেন না। এগুলো কি রাজনীতি? এগুলো হচ্ছে ইসলামী ভাবধারায় উজ্জীবিত হয়ে একদল মুসলমানের রাজনীতি। যে মুসলমান পূর্ণাঙ্গ মুমিন নয়, সে ফাসেক মুমিন হতে পারে, ঠিক আছে, তার অন্য কোনো ত্রুটি থাকতে পারে, কিন্তু সে সরাসরি ইসলাম বিরোধী বিদ্বেষী কোনো আইন হোক এটা সে চায় না। আপনাকে আরও ক্লিয়ার করি, মুসলিম লীগের রাজনীতি কী ছিল? মুসলিম লীগকে আলেম ওলামাদের দল ছিল নাকি? মুসলিম লীগের মিস্টার জিন্নার বিরুদ্ধে যে পরিমাণ আলেম ওলামা ফতোয়া দিয়েছে ওই সময় 46-47 সময়, যে পরিমাণ আলেম ওলামা ফতোয়া দিয়েছে, এই এখনও সে পরিমাণ আলেম ওলামা এই যারা ইসলামপন্থী নামে রাজনীতি তাদের নামে ফতোয়া দেয়নি। আপনি খুলে দেখেন, মুসলিম লীগের সব জেনারেল পড়ুয়া সাধারণ মুসলমান ছেলেপেলে ছিল। 2-1 জন আলেম ওলামা পরবর্তীতে যুক্ত হয়েছে মিস্টার জিন্নার কথা প্রভাব। মিস্টার জিন্নাও আলেম না, আল্লামা ইকবালও আলেম না। এরা জেনারেল শিক্ষিত পড়ুয়া ছাত্র। এরা কি চাইছে? এরা চাইছে মুসলমানরা যেন স্বাধীন মতো বাস করতে পারে। কিন্তু ইসলামী রাষ্ট্র, পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কিন্তু তারা চায়নি, প্রতিষ্ঠিত কিন্তু তারা করতে পারেনি। তারা কিছু মুসলমানরা যেন আলাদাভাবে স্বাধীনভাবে বসবাস করতে পারে। তো সেই রাজনীতিতে এখনও আছে।